দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের রাজশেখর বসুর লেখা হনুমানের স্বপ্ন যে গল্পটি রয়েছে সেই গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগেও আমরা রাজশেখর বসুর প্রচুর গল্প নিয়ে আলোচনা করেছি, তো আজ আমরা একটি নতুন গল্প নিয়ে আলোচনা করব। গল্পটির নাম তাহলে হনুমানের স্বপ্ন। প্রথমে গল্প আলোচনা করার আগে আমাদের লেখক সম্পর্কে সামান্য আলোচনা করে নিতে হবে। দেখো, আমরা প্রথমে রাজশেখর বসু সম্পর্কে সামান্য আলোচনা করব, তারপর আমরা এই গল্পটির বিষয়বস্তু সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা যদি লেখক সম্বন্ধে না জানি, তার কেমন মেন্টালিটি, তিনি কিভাবে কোন পরিবারে বিলংস করতেন, তিনি কিভাবে বড় হয়েছেন, কিভাবে পড়াশোনা করেছেন, কোন স্ট্রিম নিয়ে তিনি পড়াশোনা করেছিলেন, সেগুলি সব আমাদের জানতে হবে। দেখো, প্রত্যেকটি পড়ার সাথে প্রত্যেকটি পড়াই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা জিনিসটিকে স্কিপ না করে তোমরা এই লেখক সম্পর্কে সামান্য একটু যে ধারণা, সেই ধারণাটি রেখে দাও। এক্ষেত্রে তোমাদের ক্ষতি হবে না, লাভই হবে। আর যদি কারো মনে হয় যে আমি লেখক সম্বন্ধে কিছুই দরকার নেই, আমার শুধু গল্পটি জানলেই হবে, সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো, একটু কেটেও দিতে পারো। তো যাই হোক, আমি বলবো পার্সোনালি যে লেখক সম্বন্ধে সামান্য একটু যেটি বলছি সেটি একটু দেখে নাও। তো চলো তাহলে প্রথমে রাজশেখর বসু সম্বন্ধে আমরা সামান্য একটু দেখে নেই। রাজশেখর বসু 1880 খ্রিস্টাব্দের 16ই মার্চ বর্ধমান জেলার বামুনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন তার মাতুলালয়ে অর্থাৎ মামার বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল নদিয়া জেলার বীরনগরে। মনে রাখবে, নদিয়া জেলার বীরনগরে। রাজশেখর বসু ছিলেন একজন বিশিষ্ট সাহিত্যিক। এছাড়াও তিনি ছিলেন ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ। এছাড়াও তিনি ছিলেন অভিধান প্রণেতা, অর্থাৎ তিনি অভিধান সৃষ্টি করেছিলেন। তার একটি ছদ্মনাম ছিল, সেই ছদ্মনামটি হলো পরশুরাম। তিনি পরশুরাম ছদ্মনাম নিয়ে, যে পরশুরাম যে ছদ্মনাম ছিল, সেই ছদ্মনাম নিয়ে বিভিন্ন ব্যঙ্গ কৌতুক ও বিদ্রূপ জাতীয় সাহিত্য রচনা করেছিলেন। এছাড়াও তিনি নিজের নাম ব্যবহার করে বিভিন্ন অনুবাদ সাহিত্য রচনা করেছিলেন। সেই অনুবাদ সাহিত্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কালিদাসের মেঘদূত, বাল্মীকির রামায়ণ, বেদব্যাসের মহাভারত এবং শ্রীমদ্ভাগবত গীতা প্রভৃতি উল্লেখযোগ্য। তবে এতগুলি অনুবাদ করা সত্ত্বেও তিনি চলন্তিকা অভিধান প্রণয়ন করার জন্য বেশি খ্যাতি অর্জন করেছিলেন। তিনি মৃণালিনী দেবী নামক একজন মহিলাকে বিয়ে করেছিলেন। মহিলা বললাম, এটা কিছু মনে করো না, মানে মৃণালিনী দেবীকে বিয়ে করেছিলেন। তার পিতার নাম ছিল চন্দ্রশেখর বসু। তিনি ছিলেন দ্বারভাঙ্গা রাজ এস্টেটের একজন ম্যানেজার। তার মায়ের নাম ছিল লক্ষ্মীমণি দেবী। যেহেতু দ্বারভাঙ্গা জেলায় রাজশেখর বসু তার ছোটবেলাটা প্রায় পুরোটাই অতিবাহিত করেছিলেন, তাই তিনি বাংলা ভাষার তুলনায় হিন্দি ভাষায় বেশি পারদর্শিতা লাভ করেছিলেন। তিনি 1896 খ্রিস্টাব্দে দ্বারভাঙ্গার রাজ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেছিলেন। এছাড়াও 1897 সালে তিনি পাটনা কলেজ থেকে FA পরীক্ষায় পাশ করেছিলেন। 1899 খ্রিস্টাব্দে তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে রসায়নে, শুধু রসায়ন বললে ভুল হবে, রসায়ন ও পদার্থবিজ্ঞানে তিনি যৌথভাবে BA পাশ করেছিলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই তিনি 1900 খ্রিস্টাব্দে MA পাশ করেছিলেন রসায়ন নিয়ে। সেই সময় 1900 খ্রিস্টাব্দ, বুঝতে পারছো তখনকার দিনে রসায়নে MA কতটা লেভেলের তিনি শিক্ষিত ছিলেন, একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও তিনি 1902 সালে রিপন কলেজ থেকে BL বা বলতে পারো আইন বিভাগ নিয়ে পড়াশোনা করেছিলেন। এই আইন নিয়ে পড়াশোনা শেষ করার পর মাত্র 3 মাসের জন্য তিনি আইন ব্যবসা চালু করেছিলেন, কিন্তু সেই আইন ব্যবসা তার মনোপুত হয়নি। অর্থাৎ যিনি ছিলেন বিজ্ঞানের ছাত্র, তাকে কি আর আইন নিয়ে পড়াশোনা ভালো লাগে? তাই তিনি বাধ্য হয়ে সেই আইনের ব্যবসা ছেড়ে দেন এবং তার কাছে মনে হয়েছিল যে বিজ্ঞান নিয়ে যদি আমি চর্চা করি, সেক্ষেত্রে আমার বেশি সুযোগ বা সুবিধা তৈরি হবে ভবিষ্যতে। সেই সময়টিতে তিনি কলকাতায় প্রফুল্লচন্দ্র রায়ের সাথে সাক্ষাৎ
করেছিলেন। তাই তিনি বেঙ্গল কেমিক্যাল ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস কোম্পানিতে কাজ নিয়েছিলেন। সেখানে তিনি একজন রসায়নবিদ হিসাবে সামান্য বেতনে কাজ শুরু করেছিলেন। সেই কাজ করতে গিয়ে অল্প দিনের মধ্যে তিনি প্রফুল্লচন্দ্র এবং কার্তিক বসু ছিল একজন ডাক্তার, সেই কার্তিক বসুর প্রিয়ভাজন হয়ে উঠেছিলেন, মানে একজন প্রিয় মনের মানুষ হয়ে উঠতে পেরেছিলেন এবং তাদের প্রিয়ভাজন হয়ে তিনি সেই কোম্পানির পরিচালনার দায়িত্ব বা পরিচালনার কাজ তিনি পেয়েছিলেন। ফলে জীবনে তিনি অভূতপূর্ণ সাফল্য লাভ করেছিলেন। খুব অল্প দিনের মধ্যে এই ঘটনাগুলি ঘটে গিয়েছিল। তিনি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক কাজকর্ম চালিয়ে গিয়েছিলেন এবং পাশাপাশি কলকাতায় একটি মানসিক হাসপাতাল, মানে মেন্টাল হসপিটাল যে হয়, সেগুলি স্থাপনা করার জন্য তিনি জমি দান করেছিলেন। শুধু এগুলোই করেই তিনি ক্ষান্ত হননি। তিনি তার জীবনে প্রচুর সাহিত্যকর্ম রচনা করেছিলেন, মানে প্রচুর সাহিত্য তিনি রচনা করেছিলেন। 1922 খ্রিস্টাব্দে পরশুরাম ছদ্মনামে তিনি একটি মাসিক পত্রিকায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী লিমিটেড নামে একটি গল্প প্রথম ছাপিয়েছিলেন। এই গল্পটি ছিল একটি ব্যঙ্গাত্মক রচনা। এছাড়াও তিনি লিখেছিলেন গড্ডলিকা, কজ্জলি, হনুমানের স্বপ্ন, লঘু গুরু, কুটির শিল্প, ভারতের খনিজ ইত্যাদি। তিনি যে সমস্ত ব্যঙ্গাত্মক গল্প লিখতেন সেই সমস্ত ব্যঙ্গাত্মক গল্পে ছবির প্রয়োজন হতো, তাই তাকে এই ছবিগুলি এঁকে দিতেন যতীন্দ্র কুমার সেন। তার লেখা কৃষ্ণকলি গল্পটির জন্য পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কার দিয়েছিলেন। এছাড়াও আনন্দবাই নামক যে লেখাটি তিনি লিখেছিলেন তার জন্য তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। এছাড়াও কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি প্রদান করেছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় তাকে ডক্টরেট উপাধি প্রদান করেছিলেন। ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করেছিলেন। এছাড়াও তিনি তার জীবনে জগত্তারিণী পদক ও সরোজিনী পদকও লাভ করেছিলেন। সত্যজিৎ রায় আমাদের নামি দামি পরিচালক, সেই সত্যজিৎ রায় তার এই লেখাগুলি নিয়ে পরশপাথর এবং বিরিঞ্চি বাবা এই দুটি গল্প নিয়ে সিনেমা তৈরি করেছিলেন। 1960 খ্রিস্টাব্দে 27শে এপ্রিল এই মহান পুরুষ আমাদের ছেড়ে পরলোকে গমন করেছিলেন। এবারে আমরা যে গল্পটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম সেই গল্পটি নিয়ে আলোচনায় ফিরব। হনুমানের স্বপ্ন গল্পটি গ্রন্থাকারে সংকলিত হয়েছিল প্রায় 7 বছর পর, অর্থাৎ লেখা হয়েছিল প্রায় 7 বছর আগে, কিন্তু গ্রন্থাকারে মানে গল্পের বই আকারে বেরিয়েছিল গল্পটি প্রায় 7 বছর পরে, 1930 খ্রিস্টাব্দে, অর্থাৎ বিংশ শতাব্দীর তৃতীয় দশকের একদম শেষে এই গল্পটি রচিত হয়েছিল। এখানে একটি জিনিস লক্ষ্য করার মতো, এই গল্পটি যে গ্রন্থে সংকলিত হয়েছিল সেই গ্রন্থটিরও নামকরণ করা হয়েছিল হনুমানের স্বপ্ন ইত্যাদি গল্প এই নাম নিয়ে। অর্থাৎ আমরা অনুমান করে নিতেই পারি যে গল্পকার এই গল্পটিকে এক বিশেষ ধরনের গল্পধারার সূচনাকারী বলে মনে করেছেন। এখন তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার গল্পধারা এই জিনিসটি কি? দেখো, গল্পধারা হচ্ছে মহাকাব্য ও পুরাণের চরিত্র অবলম্বনে যে অন্য স্বাদের গল্প পরশুরাম লিখতেন তাকেই আমরা গল্পধারা বলতে পারি। আসলে তিনি এমন একটি কাহিনী বা গল্প তিনি তুলে ধরতেন যা রামায়ণ বা মহাভারতে এর বর্ণনা হয়তো সামান্য একটি ছিল, বা অনেক সময় আমরা লক্ষ্য করেছি এই ধরনের গল্পেও কোনো বিষয়বস্তুই মানে সামান্য টাচটুকু পর্যন্ত নেই রামায়ণে বা মহাভারতে, কিন্তু সেখান থেকেই সামান্য গল্প তিনি নিয়ে নতুন এক ধরনের গল্প তৈরি করতেন নিজের কল্পনার খাদ মিশিয়ে, এবং এভাবেই পরশুরাম এক একটি অসঙ্গতিপূর্ণ কৌতুক রসের গল্প সৃষ্টি করেছিলেন। একটি সামান্য উদাহরণ দিলেই
তোমরা ব্যাপারটি বুঝতে পারবে বা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, মহাভারতে যুধিষ্ঠির ও শকুনির মধ্যে যে জুয়া খেলা বা পাশা খেলার বর্ণনা ছিল, পরশুরাম সেই সূত্র ধরেই একটি গল্প লিখে ফেলেছিলেন। সেই গল্পের নাম হলো তৃতীয় দূত সভা। এছাড়াও আরো উদাহরণ দিচ্ছি তোমাদের জিনিসটি ক্লিয়ার করার জন্য। আরেকটি উদাহরণ দেখে নাও। বনবাস থেকে যখন রামচন্দ্র বনবাসে চলে গিয়েছিল, সেই বনবাস থেকে রামচন্দ্রকে ফিরিয়ে আনতে না পেরে ব্যর্থ হয়ে জাবালি মুনি আবার নিজ স্থানে ফিরে এসেছিলেন। পরশুরাম সেই সামান্য একটু সূত্র গ্রহণ করেছিল এবং জাবালি মুনির পরবর্তী যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রাকে উল্লেখ করেই তিনি একটি গল্প লিখে ফেলেছিলেন। সেই গল্পের নাম হলো জাবালি। আমরা আমাদের যে এই আলোচ্য হনুমানের স্বপ্ন, এই গল্পটির ক্ষেত্রেও আমরা লক্ষ্য করতে পারি একই জিনিস। আমরা রামায়ণ কম বেশি সকলেই জানি, রামায়ণের গল্প। সেখানে হনুমানের বিবাহের ইচ্ছার কথা কোথাও লেখা নেই। হনুমান যে বিয়ে করতে চেয়েছিল এমন কোনো ঘটনার উল্লেখ আমরা সেই রামায়ণে পাই না। এই সামান্য একটি বিষয় অবলম্বন করে বা বলতে পারো হনুমানের বিবাহের ইচ্ছার এই যে সামান্য একটু সূত্র, সেই সূত্রটিকে ধরেই পরশুরাম বানর সমাজের তথা পৌরাণিক সমাজের বহু বিবাহ প্রথার যে বিভিন্ন অসঙ্গতি রয়েছে, সেই অসঙ্গতিগুলিকে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছিলেন এবং একটি খুব সুন্দর হাস্য রসাত্মক গল্প আমাদের তিনি উপহার দিয়েছিলেন। আমরা এই গল্পে কৌতুক পেয়ে থাকি, মজা পেয়ে থাকি, কিন্তু এক মুহূর্তের জন্য কোনো পৌরাণিক যে চরিত্র তাদেরকে নিয়ে যে ব্যঙ্গ, সেই ব্যঙ্গ আমরা দেখতে পাই না। তিনি রামায়ণের এই সামান্য একটু ঘটনাকে ধরেই পুরনো যে দিনগুলি, সেই দিনগুলিকে বিশেষ করে বহু বিবাহ প্রথার যে নিয়ম নীতি বা তখনকার দিনের যে ইচ্ছা, সেই ইচ্ছাগুলিকে তিনি ব্যঙ্গ করেছিলেন। আসলে পরশুরাম সেই সময়কার ঘটনাগুলিকে নিয়ে সেই সময়ের যে একটি যে চিত্র বা অঘটন যে ঘটতো বা সেই সময়কার একটি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা যে চালু ছিল কিছু কিছু লোকের মধ্যে, সেই জিনিসগুলিকে তিনি এই গল্পে মূলত ফুটিয়ে তুলেছেন। আর একটা জিনিস স্পষ্টভাবে তিনি করেছেন, আমি এর আগেও বললাম যে এই ধরনের ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে তিনি সেই মেন চরিত্রটির কখনো ব্যঙ্গ বিদ্রুপ করেনি। তিনি চরিত্রটিকে এমন ভাবে আমাদের সামনে তুলে ধরেছিলেন যে সাধারণ মানুষের মনে সেই চরিত্রগুলি ছাপ ফেলে দিয়ে গেছিল। কয়েকটি উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। ধরো জাবালি মুনি, সে জাবালি, যুধিষ্ঠির, শকুনি, ভীম, দ্রৌপদী, হনুমান, দেখো কতগুলি চরিত্র নিয়ে তিনি গল্প লিখেছিলেন। আমরা এই জিনিসটি খুব সুন্দরভাবে পরশুরামের মধ্যে দেখতে পাই যে এই ধরনের চরিত্রগুলি নিয়ে পরশুরাম গল্প লিখলেও বা সেই সমস্ত চরিত্রগুলি নিয়ে মজা তৈরি করলেও সেই সমস্ত চরিত্রগুলির মধ্যে যেন দাগ না লাগে সেই ব্যবস্থাও তিনি করে থুয়েছিলেন বা করে রেখেছিলেন। দেখো, হনুমানের স্বপ্ন যে গল্প, সেই গল্পটিও তার ব্যতিক্রম নয়। বৃদ্ধ বয়সে হনুমানের বিবাহের ইচ্ছা হয়েছিল, তা আমাদের মনে যথেষ্ট হাসির উদ্রেক করে, এটা আমরা সকলেই মানি। কিন্তু হনুমানকে কোনো হাসির পাত্রে পরিণত করা লেখকের সামান্য ইচ্ছাও ছিল না, বরং হনুমানকে তিনি এমন একটি ঘটনার সামনে এনে এমন একটি পরিস্থিতির সামনে এনে দাঁড় করিয়েছিলেন যাতে বিবাহ প্রথা সম্বন্ধে হনুমানের জ্ঞান বৃদ্ধি হয়। এবং সবশেষে এই গল্পে তিনি দেখিয়েছিলেন চিলিম্পাকে ত্যাগ করে হনুমান যে ভক্তির পরিচয় দিয়েছিলেন, আসলে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তার একটি মাত্র হৃদয় এবং সেই হৃদয় জুড়ে রয়েছে রাম এবং সীতা, সেখানে অন্য কোনো ব্যক্তির স্থান নেই। এবং এই কাহিনীর মাধ্যমেই তিনি সেই পৌরাণিক হনুমান চরিত্রটিকে
আমাদের সামনে ফুটিয়ে তুলেছিলেন। আর এই ধরনের যে তিনি করতে পেরেছিলেন, এই উপলব্ধির জন্য তিনি যথেষ্ট গর্ব অনুভব করেছিলেন। এটা হনুমান গর্ব অনুভব করেছিল, যেহেতু তিনি চিলিম্পাকে ত্যাগ করে রাম সীতার কাছে ফিরে আসতে পেরেছিলেন। এবারে আমরা গল্পের সামান্য সংক্ষিপ্ত সার বা বলতে পারো বিষয়বস্তু সম্বন্ধে বলবো। দেখো, রামায়ণের গল্প কম বেশি আমরা সকলেই জানি। এই রামায়ণের গল্প অনুসারেই এখানে এই হনুমানের স্বপ্ন গল্পটি লেখা হয়েছিল, কিছুটা কল্পনার খাদ মিশিয়ে। আমরা এই গল্পে দেখতে পাই রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসে তার যে রাজ্য শাসন, সেই রাজ্য শাসনের দায়িত্ব গ্রহণ করেছিল এবং সুখে শান্তিতে তিনি অযোধ্যায় বাস করছিলেন। শুধু বাস বললে ভুল হবে, সুখে শান্তিতে তিনি রাজ্য শাসন করছিলেন বা প্রজা পালন করছিলেন। তিনি সেই সময় অযোধ্যাতেই কদলী কাননে সুন্দর একটি 7 তলা কাঠের বাড়ি হনুমানের জন্য নির্মাণ করে দিয়েছিলেন, যাতে সেই বাড়িটিতে হনুমান সুখে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু রামচন্দ্র যতই চেষ্টা করুক হনুমানের জন্য, আমরা কিছুদিন পরে লক্ষ্য করি হনুমান তার চেহারা এবং স্বভাবের যথেষ্ট পরিবর্তন করে ফেলেছিল। মানে ইচ্ছা করে করেনি, পরিস্থিতি তার চেহারা এবং তার স্বভাবের পরিবর্তন করিয়েছিল। অযোধ্যাবাসী হনুমানের এই পরিবর্তন দেখে যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছিলেন। তারা লক্ষ্য করেছিলেন হনুমান দিন দিন কেমন যেন রোগা হয়ে যাচ্ছেন। তার চেহারার যে উজ্জ্বলতা ছিল, সেই উজ্জ্বলতা দিন দিন যেন কোথায় হারিয়ে যাচ্ছে। মনেও হনুমানের তেমন আর আনন্দ নেই, সেই যে স্ফূর্তি ছিল আগের, সেই স্ফূর্তি নেই। কেমন জানি চুপচাপ এক জায়গায় বসে থাকেন সব সময়। তখন শ্রী রামচন্দ্রের আদেশে অযোধ্যার যত ভালো ভালো রাজ কবিরাজেরা ছিল, সকলে মিলে হনুমানের চিকিৎসা আরম্ভ করতে লাগলেন। তারা অনেক চেষ্টা করলেন, কিন্তু তারা কেউ বুঝতেই পারলেন না যে হনুমানের কোন রোগ হয়েছে, তার শরীরের এই ধরনের পরিবর্তন কেন ঘটছে। তাই তারা সিদ্ধান্ত নিলেন হনুমানের হয়তো কোনো আধ্যাত্মিক রোগ হয়েছে। তাই তারা সকলে মিলে বশিষ্ঠ মুনির কাছে পাঠালেন এবং বশিষ্ঠ মুনি হনুমানের মঙ্গল কামনায় একটি বিরাট যজ্ঞের আয়োজন করতে বললেন। রামচন্দ্র সেই যজ্ঞেরও আয়োজন করলেন, কিন্তু সেই যজ্ঞের কোনো ফল হলো না। হনুমান যেমনটি ছিল ঠিক তেমনটি থেকে গেলেন। অবশেষে কোনো বুদ্ধি যখন বেরোলই না, তখন সীতা হনুমানকে অন্তঃপুরে ডেকে পাঠালেন। বাধ্য হয়ে হনুমান দেবী সীতাকে তার মনের সমস্ত কথা খুলে বললেন, যে তিনি কেন সবসময় চিন্তা করেন। সীতাকে তিনি মন খুলেই বললেন যে তার পিতৃপুরুষগণ বারবার তাকে স্বপ্নে এসে দেখা দেয়, আর মন খারাপ করে হনুমানের গায়ে হাত দিয়ে তারা জানিয়ে যান যে তারা ভীষণ ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। আর এই সব স্বপ্ন দেখেই হনুমানের মনে ভীষণ চিন্তার জন্ম হচ্ছে। সে মনে মনে ভাবছে যে তার বা হনুমানের যখন মৃত্যু হবে, তার মৃত্যুর পর তার পিতৃপুরুষদের কে পিণ্ডদান করবে। এই ধরনের দুশ্চিন্তা হনুমানকে সবসময় জ্বালাতন করেই চলছে। তাই হনুমানের ক্ষিধা, ঘুম, শান্তি সব যেন উড়ে গিয়েছে। সবই তো ঠিক ছিল, কিন্তু আরেকটি সমস্যা দেখা দিয়েছে। হনুমান তো এখন প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছে, বা হনুমানকে বৃদ্ধ বলাই চলে। এই বয়সে তার বিয়ে করা এখন আর সম্ভব নয়। অবশেষে হনুমানের কাছ থেকে সব কথা শুনে সীতা একটু চিন্তা করলেন। চিন্তা করে হনুমানকে জানালেন যে হনুমানকে তারা ঘটা করে বিয়ে দেবেন। সীতা যেহেতু একবার বলে দিয়েছে, তাই হনুমানের কোনো রকম যুক্তি সেখানে আর খাটলো না।
অবশেষে হনুমান বিয়ে করতে রাজি হয়েছিলেন। সীতা আসন্ন যে হনুমানের স্ত্রী, সেই স্ত্রীর নামও মোটামুটি ঠিক করে দিয়েছিলেন। তার নাম তারা রাখবেন বলে ভেবেছিলেন হনুমতি। অবশেষে হনুমতিকে অভ্যর্থনা করার জন্য অযোধ্যায় যথেষ্ট বন্দোবস্ত করা হলো। তারপর সীতার অনুরোধেই বলো বা পরামর্শেই বলো, হনুমান যাত্রা করেছিলেন কিষ্কিন্ধায়। কিষ্কিন্ধা যাওয়ার পথে পাহাড়, পর্বত, নদী সমস্ত কিছু অতিক্রম করে বিকেল হয়ে গেছিল। সেই বিকেল বেলায় দণ্ডকারণ্যে হনুমান উপস্থিত হয়েছিলেন। সেখানে তিনি শিমুল গাছের শাখায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। হঠাৎ অল্প দূরে একটি বড় পর্ণকুটির তিনি দেখতে পেয়েছিলেন। খোঁজ নিয়ে জানতে পেরেছিলেন সেই বনের মধ্যে পর্ণকুটিরটি ছিল তুম্ব দেশের অধিপতি চন্ডরিকের। হনুমান গাছ থেকে নেমে, মানে শিমুল গাছে গেছিল, শিমুল গাছ থেকে নেমে সেই চন্ডরিকের পর্ণকুটিরে গেলেন বিশ্রাম নিতে। সেখানে গিয়ে দেখতে পেলেন সেই যে তুম্ব দেশের অধিপতি, সেই ব্যক্তিও মানে চন্ডরিকও নিজের ইচ্ছেতেই এই বনবাসে এসে রয়েছেন। আসলে এর পেছনেও একটি কারণ রয়েছে। তার যে মহিষী ছিল, সেই মহিষী ছিল ভীষণ সুন্দরী, তার সাথে তিনি ছিলেন যথেষ্ট গুণবতীও। কিন্তু সেই মহিষীর একজন সঙ্গীর সাথে এই চন্ডরিক একদিন একটু মজা করছিলেন এবং সেই সামান্য কারণের জন্য সেই মহিষী তার স্বামীর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন এবং ক্রোধাগারে তিনি আশ্রয় নিয়েছিলেন। তাই তার মহিষীকে মূলত জব্দ করার জন্যই চন্ডরিক এই বনবাসে এসেছিলেন। যখন তারা আশ্রমে মানে এই পর্ণকুটিরে ছিল, সেই সময়টিতে হনুমানের সাথে সাক্ষাৎ হয়েছিল বা দেখা হয়েছিল একজন লোমশ মুনির। দণ্ডকারণ্যে এই লোমশ মুনি বাস করতেন। তার ছিল 100 পত্নী, মানে 100টা স্ত্রী ছিল তার, এবং সেই 100টি স্ত্রীর মধ্যে সব সময় ঝগড়া, ঝামেলা, অশান্তি এসব লেগেই থাকতো। তাই এই 100 পত্নীর কলহ থেকে রেহাই পাবার জন্যই স্ত্রীদের পরিত্যাগ করে সেই লোমশ মুনি চন্ডরিকের পর্ণকুটিরে এসে উপস্থিত হয়েছিলেন এবং তিনি চন্ডরিকের কাছে আশ্রয় প্রার্থনা করেছিলেন। সেখানে এসে তিনি হনুমানের বিবাহের ইচ্ছার কথা জানতে পারেন এবং হনুমানকে তিনি পরামর্শ দিয়েছিলেন যে হনুমান তার 100 স্ত্রীর মধ্যে যে কোনো একজন স্ত্রীকে যেন বিয়ে করে নেন। কিন্তু হনুমান তার কথা না শুনে সেইখান থেকে তিনি চলে গেলেন কিষ্কিন্ধায়। সেখানে ছিল সুগ্রীব। কিষ্কিন্ধায় গিয়ে সুগ্রীবের সাথে দেখা করে হনুমান তার বিবাহের ইচ্ছার কথা জানায় সুগ্রীবকে। সুগ্রীব তখন হনুমানকে জানিয়েছিল যে সে অর্থাৎ সুগ্রীব তার 78 পত্নী ছিল, মানে 8-এর বেশি পত্নী ছিল। সে 8টে স্ত্রী নিয়ে বেশ সুখে শান্তিতেই বসবাস করছে। স্ত্রীদের মধ্যে যাতে ঝগড়া বিবাদ না হয়, কারণ 8টা স্ত্রী তো, স্ত্রীদের মধ্যে যাতে ঝগড়া বিবাদ না হয় সেজন্য সুগ্রীব প্রত্যেকের মুখে কলা গাছের ছাল দিয়ে বেঁধে রাখতেন। তারা কথাই তো বলতে পারবে না, তাহলে ঝগড়া হবে কিভাবে? শুধুমাত্র যখন প্রেমের আলাপ করতেন সেই সময়টিতে তাদের মুখের বাঁধন সুগ্রীব খুলে দিতেন। তখন এই সমস্ত কথা শুনে সুগ্রীবের স্ত্রী তারা দেবী হনুমানকে একটি সাজেশন দিয়েছিল, মানে হনুমানকে একটি কথা বলেছিল যে কিচ্চট দেশের স্বর্গত অধিপতি, মানে মারা গিয়েছে আর কি, যে অধিপতি ছিল প্রবঙ্গম, তার মেয়ে চিলিম্পা, সেই চিলিম্পার কাছে তারা দেবী হনুমানকে যেতে বলেছিল। চিলিম্পা ছিল রাজ্য শাসনে একজন দক্ষ বানরী। দেখতেও তিনি ছিলেন সুন্দরী এবং বানরীদের মধ্যে তিনি ছিলেন ভীষণ চালাক। সুগ্রীব একবার
এই বানরীর মোহে পড়ে তাকে প্রেম নিবেদন পর্যন্ত করতে গিয়েছিল, কিন্তু এই প্রেম নিবেদন করতে গিয়ে চিলিম্পার কাছে তাকে শাস্তি পেতে হয়েছিল। তাই বলা চলে সুগ্রীবের একটি সুপ্ত বাসনা রয়ে গিয়েছে এই চিলিম্পার প্রতি। শুধু সুপ্ত বাসনা বললে ভুল হবে, তার প্রতি একটা ক্ষোভও রয়ে গিয়েছে। এইসব কিছু শোনার পর হনুমান কিচ্চট রাজ্যে গিয়ে উপস্থিত হয়েছিলেন। দেখো, হনুমান তো তার বিশাল দেহ, পর্বতের মতো চেহারা দেখে কিচ্চট প্রদেশের সমস্ত প্রজারা হনুমানকে পথ ছেড়ে দিল এবং হনুমান যে এসেছে এই খবরটি চিলিম্পার কাছে পৌঁছে গেল। চিলিম্পা আদেশ দিল যে বীর হনুমানকে একটি মনোরম কুঞ্জবনে নিয়ে আসো। তো সেই হনুমানকে একটি মনোরম কুঞ্জবনে নিয়ে আসা হলো এবং চিলিম্পা তার সঙ্গী সাথীদের নিয়ে সেই মনোরম কুঞ্জবনে এসে হনুমানের সাথে দেখা করলেন। চিলিম্পা বিভিন্ন রকম প্রশ্ন করে হনুমানের উপস্থিত বুদ্ধি এবং তার যে বুদ্ধিমত্তা, সেই বুদ্ধিমত্তার একটি পরীক্ষা নিতে চাইল, কিন্তু সেই পরীক্ষায় হনুমান পাশ করতে পারল না। সেই পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ার পরেও হনুমান সরাসরি চিলিম্পাকে প্রেম নিবেদন করে বসলো। তখন চিলিম্পা তার দুই নরকপিদের দিয়ে হনুমানকে অপমান করার একটি চেষ্টা যখনই করতে গেল, হনুমান একটু ছলনা করেই সব বাধা বিপত্তি উপেক্ষা করে চিলিম্পার চুল ধরে আকাশে উড়ে গেল। কোনো বাধা হনুমানকে আটকাতে পারল না। এমনকি চিলিম্পা তাকে বারবার ছেড়ে দেওয়ার অনুরোধ করতে থাকলো। হনুমান শুধু উত্তরে কি বলেছিল জানো? বলেছিল চুপ। সেই সময় যখন উড়ে যাচ্ছিল হনুমান, সেই সময় সুগ্রীব তার স্ত্রীদের নিয়ে তুঙ্গভদ্রার জলে জলকেলি করছিল। এমন সময় সেই চিলিম্পাকে হনুমান সুগ্রীবের কাঁধের উপর ছুঁড়ে ফেলে দিয়েছিল। এইভাবে আমরা দেখতে পাই অসময়ে হনুমানের যে বিবাহের ইচ্ছা জন্মেছিল তা পুরোপুরি অবসান হয়ে যায়। অবশেষে অযোধ্যায় ফিরে এসে সীতার কাছে হনুমান সমস্ত বৃত্তান্ত খুলে বলেছিল এবং তার সাথে এটিও জানিয়েছিলেন যে এই জন্মে আর তার বিবাহ করার ইচ্ছা বা বাসনা আর নেই, কারণ বিধাতা তাকে যে হৃদয়টুকু দিয়েছেন সেই হৃদয়টুকু জুড়ে রাম এবং সীতা অধিষ্ঠান করছেন। সেখানে নতুন কাউকে বসানো হনুমানের পক্ষে সম্ভব নয়। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই হনুমান সীতার দেওয়া সেই অমরত্ব বর লাভ করেছিলেন এবং সেই বরের মাধ্যমে চিরকাল তার যে পিতৃপুরুষ রয়েছে তাদের পিণ্ডদানের ব্যবস্থা তিনি জোগাড় করে নিয়েছিলেন এবং সেই অযোধ্যাতেই হনুমান সুখে শান্তিতে বসবাস করতে থাকলেন। দেখো, প্রথমেই বলেছিলাম এই গল্প রামায়ণে কোথাও নেই, তবে গল্পের শেষে হনুমানের যে ভাবমূর্তি ধরা পড়েছিল সেই জিনিসটা রামায়ণে রয়েছে। মানে রাম এবং সীতার প্রতি যে ভক্তি, এটি রামায়ণে পুরোপুরি ছিল। এটা তো গেল গল্পের বিষয়বস্তু বা কাহিনী সংক্ষেপ। গল্পটি একটু আলোচনা না করলেই নয়, তাই গল্পটি একটু আলোচনা করে নেব। আবার আমরা প্রথমেই আমি বলেছিলাম যে পরশুরাম তার সমকালীন সমাজের যে সমস্ত অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলিকে মূলত এই গল্পে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি সেই সময়কার বাবু কালচারকে মূলত এই গল্পে তুলে ধরতে চেয়েছেন। তিনি দেখিয়েছিলেন বহু নারীকে সম্ভোগ করার ইচ্ছা সেই সময় অনেক পুরুষের মধ্যে জাগ্রত ছিল। সেই ইচ্ছাকে তো তিনি এই গল্পে তুলেই ধরেছেন, তার সাথে এই গল্পে দেখিয়েছিলেন বহু বিবাহ প্রথাকে এবং বহু বিবাহ প্রথার ফলে যা যা অসুবিধা হয় সব অসুবিধাগুলিকেই তিনি এই গল্পে ফুটিয়ে তুলেছিলেন। দেখো, বহু বিবাহ প্রথাকে তো তিনি তুলে ধরেছিলেন, তার সাথে তিনি দেখিয়েছিলেন বৃদ্ধ বয়সে এসে তরুণীদের সম্ভোগ করার যে ইচ্ছা, সেই ইচ্ছাকেও। তবে হনুমান যে সমস্ত কারণে বিবাহ করতে চেয়েছিল, আমি যে বললাম এগুলির সাথে হনুমান রিলেটেড নয়। মানে তার কোনো রকম ভোগ করার ইচ্ছা বা বাসনার জন্য তিনি বিয়ে করতে চেয়েছিলেন সেটি নয়। বৃদ্ধ বয়সে হনুমানের বিয়ে করার বাসনা শুধুমাত্র জাগ্রত হয়েছিল
তার পিতৃপুরুষদের পিণ্ডদানের কথা মাথায় রেখেই। তাছাড়াও এই বয়সে এসে হনুমান মোটেও বিয়ে করতে চায়নি, শুধুমাত্র সীতা দেবীর আদেশকে তিনি অমান্য করতে পারেননি বলেই বিয়েতে রাজি হয়েছিলেন। তাই আমরা বলতেই পারি যে হনুমানকে ব্যঙ্গ বিদ্রূপ করা আমাদের লেখক রাজশেখর বসুর টার্গেট ছিল না। দেখো, রাজশেখর বসু তো সমকালীন সমাজকে তুলে ধরেছিলেনই, আমরা বঙ্কিমচন্দ্রকেও তার বিভিন্ন উপন্যাসে সমকালীন সমাজকে তুলে ধরতে দেখেছি। আমরা রজনী উপন্যাসটি পড়লে পরেই বুঝতে পারবো, সেখানে লবঙ্গলতার বিয়ে হয়েছিল একজন বৃদ্ধ স্বামীর সাথে। লবঙ্গলতা সব সময় চাইতো তার স্বামীকে যুবক হিসাবে দেখতে বা যুবক করে তুলতে, এবং সেই চেষ্টা তিনি বারবার করেছিলেন। যেহেতু তাদের দুজনের মধ্যে একটি বয়সের অসামঞ্জস্য ছিল, সেজন্য তিনি এই চেষ্টা করতেন। তাই বঙ্কিমচন্দ্রের এই উপন্যাসেও আমরা লক্ষ্য করেছি বৃদ্ধ বয়সে একটা বিয়ে করার যে ব্যবস্থা সেই সময়টিতেও ছিল। তাছাড়াও আমরা হনুমানের স্বপ্ন এই গল্পটিতেও দেখেছি যে লোমশ মুনি ছিল, সেই লোমশ মুনির ছিল প্রায় 100টা স্ত্রী, এবং সুগ্রীবেরও 8-এর বেশি স্ত্রীর আমরা উল্লেখ পেয়ে থাকি এখানে। এমনকি আমরা এটাও দেখেছি যে বালিকে নিধন করার পর বা বালিকে হত্যা করার পর বালির যে স্ত্রী ছিল সেই তারাও তখন ছিল সুগ্রীবের অধীনে। আমরা এটাও দেখতে পাই লোমশ মুনি শত পত্নী নিয়ে সংসার করছিলেন, কিন্তু সেই সংসারে বীতশ্রদ্ধ হয়ে যান তিনি। পত্নীদের যে নিয়ত ঝগড়া, সেই ঝগড়ার ফলে তিনি সেই সংসারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছিলেন। আর এদিকে সুগ্রীব 8টি পত্নী নিয়ে বেশ দিব্যি সংসার করে যাচ্ছে, তবুও চিলিম্পার প্রতি সুগ্রীবের যে আসক্তি, সেই আসক্তি ছিলই, তা কিন্তু কমেনি। যাই হোক, এই সমস্ত দৃশ্য দেখিয়ে পরশুরাম সেই সময়কার বহু বিবাহ প্রথাকেই মূলত তুলে ধরতে চেয়েছিলেন। আরেক জায়গায় তিনি দেখিয়েছিলেন লোমশ মুনি বীতশ্রদ্ধ হয়েছিলেন ঠিকই, কিন্তু এই বৃদ্ধ বয়সেও শান্তির জন্য তিনি আরেকটি বিবাহ করতে চেয়েছিলেন। এইভাবে এই লোমশ মুনিকে তিনি ব্যঙ্গের পাত্র করে তুলেছিলেন আমাদের কাছে। এছাড়াও পরশুরাম বধূ নির্যাতনের প্রসঙ্গটিও এই গল্পে তুলে ধরেছিলেন আমাদের সামনে। লোমশ মুনি যেভাবে তার 100 স্ত্রীকে অভিভাবকহীন অবস্থায় ফেলে রেখে চলে এসেছিলেন, আবার এসে শান্তির জন্য তিনি আরেকটি নতুন স্ত্রীর খোঁজ করছিলেন, পরোক্ষভাবে এটাকে তো স্ত্রী নির্যাতনই বলা চলে। আর সুগ্রীব যেভাবে কলা গাছের বাকল দিয়ে তার স্ত্রীদের মুখ বন্ধ করে রেখেছিলেন, সেটাও তো স্ত্রী নির্যাতন। তো যাই হোক, গল্প আলোচনা করলে অনেক বেশি হয়ে যাবে, অনেক বড়, এমনিতে ভিডিওটি অনেক বড় হয়ে গিয়েছে। আলোচনা করলাম, সারসংক্ষেপ বললাম, লেখক সম্পর্কে আলোচনা করলাম। তো আজ এই পর্যন্তই। এই আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, দেখা হবে খুব তাড়াতাড়ি।